গুনে গুনে 3টে ঘুমের ঔষধ খেয়ে ভোরবেলা বিছানায় গা এলিয়ে দিয়েছিল তৃষ্টান। ঘড়িতে এখন রাত 10টা। কে যেন প্রচণ্ড শক্তি দিয়ে সদর দরজায় করাঘাত করছে। আশ্চর্য, দরজা ভেঙে ফেলবে নাকি? ঘুমের মাঝেই চোখ কপাল দারুণ চিত্তে কুঁচকে ফেলল তৃষ্টান। ঘুম ভাঙতেই লম্বা একটা নিঃশ্বাস নিল। চোখে এখনও প্রচণ্ড তন্দ্রা লেগে আছে। ঔষধের প্রভাব কাটেনি বোধ হয়। এখন চোখটা বন্ধ করলেই অনায়াসে আরও 2-3 ঘন্টা আরামে ঘুমিয়ে নেওয়া যাবে। কিন্তু এ সময় তাকে বিরক্ত করতে দরজায় বাড়ি দিচ্ছে কে? সরোজটাও বা কোথায়? দরজা ধাক্কানোর শব্দ কি সে শুনতে পাচ্ছে না? 2 আঙুলে কপাল ঘষে মাথার টনটনে বিশ্রী ব্যথাটা আয়ত্তে আনার চেষ্টা চালালো তৃষ্টান। আরও 3-4 সেকেন্ড শুয়ে থেকে তড়াক করে উঠে দাঁড়ালো। দরজার উপাশে থাকা ব্যক্তিটা তখনও করাঘাত থামায়নি, বরং থেমে থেমে একটু পর পর তীব্র টোকার শব্দে নিস্তব্ধ পরিবেশটা গরম করে দিচ্ছে। তৃষ্টানও তো একটা তাড়া দেখালো না। প্রবেশ হয়ে একবার তনয়ার ঘরের ভেতরটা দেখে নিল। তনয়া সরোজ দুজনেই ঘুমাচ্ছন্ন। সরোজ মেঝেতে হাত পা ছড়িয়ে, আর তনয়া বিছানায় রং পেন্সিল নিয়ে। আর এক দফা বহমান বাতাসের একটুখানি নিজের ভেতর টেনে আবার ছাড়ল তৃষ্টান। পা বাড়ালো সদর দরজার উদ্দেশ্যে। বাহিরে তখন ঘুটঘুটে অন্ধকার, থেকে থেকে মেঘ ডাকছে। দরজা খুলতেই ভেতরের কৃত্রিম বৈদ্যুতিক আলো উঠোনে ছড়িয়ে পড়ল তরতরিয়ে। দেখতে পেল তার সামনে চিরচেনা অপ্রত্যাশিত সেই মেয়েটি দাঁড়িয়ে। তৃষ্টান কিঞ্চিত চিন্তায় মগ্ন হলো। ঘুমের ঔষধের প্রভাবটা কি এখনো যায়নি? স্বপ্নতেও তৃষ্টান অতবিকে এমন বউ সাজেই দেখেছিল। এখন আবার সামনে থেকে একদম কাছ থেকে দেখছে। বুঝতে পারছে না এটা তার কল্পনা নাকি বাস্তব। কল্পনাই হবে, নয়তো অটবি এখন এখানে আসবে কোত্থেকে? ভাবনা অকুল পাথারে এই অটবি থমথমে গলায় প্রশ্ন ছুড়ল, এখন কি ভেতরেও ঢুকতে দেবেন না? এভাবে সামনের সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? না, স্বপ্নের অটবি তো মিষ্টি করে কথা বলছিল। এ মেয়ে স্বপ্ন হতেই পারে না। তবে কি বাস্তব? তৃষ্টান আস্তে করে পলক ফেলল। তুমি সত্যি? জবাব পাওয়া গেল না। অটবি কেমন কঠিন হয়ে চেয়ে আছে। এখনো সরছেন না কেন? ঢুকতে দেবেন না তাহলে? লহমায় তৃষ্টান সরে দাঁড়ালো। তার মনে হচ্ছে তার মাথায় গুটি কয়েক গাজুরিয়া মাইর পড়েছে। কি তীব্র ব্যথা! সব কি ভীষণ উলট পালট। অটবি গিয়ে সোফায় দ্বিধাহীনভাবে বসল। পরনের শাড়ি একটু ভিজেছে, নিচের পাটটায় অল্প বালি ভাব জমেছে। সেই জমানো বালিটা হাত দিয়ে একটু ঝেড়ে নিল সে। ততক্ষণে তৃষ্টান গ্লাস ভর্তি পানি এনে এগিয়ে দিয়েছে অটবির পানে। অটবি নিল গ্লাসটা। তার কাট হয়ে থাকা গলা ভেজাতে এই পানির খুব প্রয়োজন ছিল। তুমি এখানে কেন এসেছো অটবি? পানিটুকু পান করে সশব্দে গ্লাসটা টেবিলে রাখলো অটবি। গম্ভীর কণ্ঠে বলল, আমার বিয়ে ভেঙে গেছে। তৃষ্টান সামনাসামনি সোফায় বসেছে। দুজনের চোখ দুজনের মধ্যিখানে। অটবি স্পষ্ট দেখল তৃষ্টান বাম চোখটা খুব সামান্য বাঁকিয়েছে, অথচ চেহারায় ভাবাবেগ শূন্য। লোকটা কি বিশ্বাস করেনি? আপনি কিছু বলবেন না? কি বলবো? নির্লিপ্ত কণ্ঠ। অটবির সহ্য হলো না। আমার বিয়ে ভেঙে গেছে তৃষ্টান, আপনার কিছুই বলার নেই? তৃষ্টানের দৃষ্টি অটবি থেকে সরে এখন পানির গ্লাসে। ঠিক যেখানটা অটবি ঠোঁট ছুঁয়েছিল সেখানে লিপস্টিকের স্পষ্ট দাগ, ঠোঁটের নিখুঁত ভাঁজ। না, গ্লাসটা ধোয়া যাবে না। কোথাও গোপন করে লুকিয়ে রাখতে হবে। গ্লাসের দিকে নজর রেখেই তৃষ্টান বলল, তোমার এখানে আসা উচিত হয়নি অটবি। চলো, বাসায় পৌঁছে দিচ্ছি। আর এমন পাগলামি করবে না। যেন একটুখানি হাওয়া বইছিল, হঠাৎ করেই ঝড় শুরু হলো। সেই ঝড়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো অটবি। ঠোঁট কাঁপল, চোখের পাতা পলক ফেলল। নিমেষেই উঁচু গলায় চেঁচিয়ে উঠল সে, আমি পাগলামি করছি? তাহলে আপনি কি করছেন? ঘুমের ঔষধ খেয়েছেন না তৃষ্টান? কেন খেয়েছেন? বিন্দাস একটা লাইফ লিড করছেন, যাকে তাকে ভালোবাসার বুলি বলে কয়ে হারিয়ে যাচ্ছে। আপনার তো কষ্ট থাকার কথা না। তাহলে কার কষ্টে ঘরবন্দি ছিলেন? আমার? কই? আপনি তো আমাকে খেলনা ভাবেন, যেমন ইচ্ছে ব্যবহার করে ফেলে দিয়েছেন। তাহলে খেলনার জন্য কষ্ট লাগছে?
এক ধরনের অদ্ভুত গাম্ভীর্য নিয়ে অটবিকে কিছুক্ষণ একাধারে দেখল তৃষ্তান। নয়নে গভীরতা লুকোচুরি করে অশান্ত গলায় বলল, বুঝিনি অটবি, তোমাকে ভুলে ভালোবেসে ফেলবো। অটবির উগ্রভাবটা কোথায় যেন হারালো, আর ফিরে এলো না। এতে বেশ বিরক্তই হলো সে। লোকটা তাকে এত জ্বালিয়েছে, অথচ সে একটু উঁচু গলায় কথা বলতে পারছে না কেন? ঠোঁট কিঞ্চিত ফাঁক করে ক্লান্ত নিঃশ্বাস ছাড়লো অটবি। দৃঢ় কণ্ঠে বলল, চলুন বিয়ে করব। তৃষ্তান ভুরু কুচকালো। আচমকা একটু জোরে সরেই লেগেছে। অবাক কণ্ঠে শুধালো, কি বললে? বিয়ে করব এক্ষুনি। সম্ভব না অটবি। কেন সম্ভব না? এত এত পাষাণ কেন আপনি? কান্নাটা আটকানো গেল না। বহু কষ্টে চেপে রাখা কান্না অশ্রুকণা হয়ে বেরিয়ে এলো নিঃশব্দে। আর কত নিচে নামবে অটবি? আর কত বেহায়া হবে? কিসের এত বাধা? তৃষ্তান কেন তাকে একটু কাছে টানছে না? অথচ উত্তরটা বরাবরের মতোই সাদা কালিতে অদৃশ্য। তৃষ্তানের মনে হলো সে ক্রমশই দুর্বল হয়ে উঠছে। ভেতরে কি একটা যেন বাজেভাবে ছিঁড়ে যাচ্ছে, দম বন্ধ লাগছে। এই মেয়েটা তার প্রাণ। ইচ্ছে করছে এক্ষুনি শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে পিষে ফেলতে। অথচ অদৃশ্য বাধার শিকলে বন্দি সে। তৃষ্তান শিকলটা শক্ত করে ধরল। শেষ চেষ্টা করে বলল, তুমি আমার সঙ্গে কখনো ভালো থাকবে না অটবি। আমি অনেক খারাপ। আমার সমস্যা নেই। তুমি আবেগে ভুল সিদ্ধান্ত নিচ্ছ। অটবি রাগলো এবার। লোকটা এখনো তাকে দূরে সরিয়ে দিচ্ছে। তার আবেগের বয়স আছে এখনো। ক্ষিপ্ত গলায় বলল, আপনাকে কে বলেছে এটা আবেগ? আমার অনুভূতি আপনি আমার থেকে বেশি জানেন। শক্ত টানে শিকলটা ছিঁড়ে গেল। তৃষ্ণা ধৈর্য সব ফুরালো। তৃষ্তান মাথা ঝুঁকিয়ে হাসল ক্ষীণ, মুচকি হাসি। এগিয়ে এসে অটবির হাত ধরে অটবিকে অবাক করে দিয়ে বলল, চলো বিয়ে করব। বিয়েটা হয়ে গেল তক্ষুনি। এই মাখো মাখো প্রেম সুর নিয়ে আসা শ্রাবণ ক্ষণেই। তখন বোধহয় 11টা পেরিয়েছে। দোকানপাট সব বন্ধ হওয়ার জোগাড়। আধ ঘন্টা তল্লাশি চালিয়ে শহরের মাথায় একটা কাজী অফিস খোলা পাওয়া গেল। কাজীর তখন ঘুমের সময়। তবুও টাকার চাকচিক্য ঝলকে সে রাজি না হয়ে পারেনি। সাক্ষী হিসেবে তৃষ্তানের দুজন বন্ধুও এলো। বেশভূষায় আধুনিক, রুচিসম্মত। তৃষ্তানের এমন বন্ধুও আছে? কই, আগে তো কখনো দেখেনি। বৃষ্টি তখন নেই। অটবি রাস্তার পাশের ভেজা বেঞ্চে চুপচাপ বসে আছে। দৃষ্টি দূরের তৃষ্তানের পানে। লোকটা তার বন্ধুদের বিদায় জানিয়ে এদিকেই আসছে। ক্রমশই এত কাছে চলে আসছে, মনে হচ্ছে তাদের মাঝের যোজনা দূরত্ব কমে ছোট হয়ে গেছে, একদম ছোট। তৃষ্তান ধপ করে অটবির পাশে এসে বসল। আকাশের দিকে মুখ উঁচিয়ে দারুণ নিঃশ্বাস ফেলে বলল, তুমি কিন্তু আর আফসোস করতে পারবে না অটবি। অটবির ধীর উত্তর, ঠিক আছে। তুমি এখন সোজা বাসায় যাবে, আমি পৌঁছে দেব। ঠিক আছে। বাসায় কেউ জানে তুমি আমার কাছে এসেছো? নলি আর পৃথা জানে, ওরা ওদিকটা সামলাবে। তৃষ্তান একটু থামলো। একটু একটু করে ঝুঁকে পড়লো অটবির দিকে। ছোট্ট নরম কাঁধে মাথা রাখলো। ফিসফিসিয়ে বলল, আমি শুধু ভুল করেই যাচ্ছি অটবি। পরপরই অটবি অনুভব করলো তার গলার মধ্যিখানে এক অধৈর্য ঠোঁটের শক্ত চুমুক। রাত ঠিক কত হবে অটবির জানা নেই, ঘড়ি দেখা হয়নি। বাসায় এতক্ষণে নিশিরাতের গভীর ঘুমে সবাই মগ্ন। তার বড়লোকী আত্মীয়দের কেউই তাদের ভাঙা বাসায় থাকতে আগ্রহী নয়। বিয়ে ভাঙার পরপরই একরাশ উত্তাপে ভরা সমালোচনার পর যার বাসায় চলে গেছে। পরিবেশটা তখন থেকেই গুমোট নিস্তব্ধ। অটবি পায়ে পায়ে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে একবার চোখ বুলিয়ে মুখস্থ শিক্ষার্থীর মতো চলে গেল নিজ রুমে। নলি আর পৃথা একে অপরকে জড়িয়ে ধরে ঘোর তন্দ্রায় বিভোর হয়ে আছে। ঘুমানোর ধরনটা অনেকটা এলোমেলো। নিশ্চিত এতক্ষণ তার জন্যই অপেক্ষা করছিল তারা। ছোট্ট নিঃশ্বাস ফেলে ওদের দিকে এগিয়ে গেল অটবি। সুন্দর করে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিল। এ মেয়ে দুটোর ঘুম আবার ভীষণ ভালো। একবার ঘুমোলে প্রচণ্ড শব্দেও সহজে ঘুম ছাড়ে না। ফোনে তখন অত চার্জ নেই।
কোনো মতে লম্বালম্বি বক্সে এক দাগ অবশিষ্ট আছে। নষ্ট ফোনে এতটুকু চার্জ 5 মিনিটও টিকবে না। কিন্তু তৃষ্তান বলেছিল বাসায় ফিরে একটা মেসেজ দিতে। দেবে কি? লোকটা যদি অপেক্ষায় থাকে। নলিদের পাশে অল্প জায়গায় রয়ে শুয়ে গা এলালো অটবি। ফোনের কন্ট্যাক্ট লিস্টে টি অক্ষরে তৃষ্তার নামটি খুঁজে বের করলো চটজলদি। বার্তা পাঠালো, বাসায় পৌঁছেছেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো না, সময় নিল বেশ। অটবির অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে ফোনে জল করলো 3টি অক্ষরের শব্দ, এসেছি। তারপর আবার টুং করে শব্দ হলো। এখন কি করছো? বাসার কেউ কিছু বলেছে? অটবি দ্রুত টাইপ করলো, না, সবাই ঘুম। আচ্ছা। এরপর আর কোনো বার্তা এলো না। অটবি অক্লান্ত চোখে পিট করে চেয়ে রইল আধারিয়া আকাশটাকে। চোখে ঘুম নেই, ফোনটাও ততক্ষণে চার্জের অভাবে প্রাণহীন হয়ে পড়ে আছে বদ্ধ হাতের মুঠোয়। অথচ মস্তিষ্কে এক নিদারুণ অলসতা অনুভব করছে সে। কিছু ভাববার অলসতা, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার অলসতা। সে কি সত্যি তৃষ্তানের হয়ে গেছে? তৃষ্তান কি এখন তার? এত জলদি সব হয়ে গেছে যে অটবির মনে হচ্ছে সে বুঝি কোনো কাল্পনিক গল্পের সুখী এক চরিত্র। অটবি যদিও চরিত্রটা খারাপ লাগেনি, অটবি বোধহয় ছোট থেকেই এমনই এক সুখ চরিত্রের সন্ধানে ছিল। সন্ধান পেয়ে যেতেই নিজেকে নির্ভার চিন্তামুক্ত লাগছে। সকাল থেকে রেবা বেগম খুব কম কথা বলেছেন। প্রয়োজন ছাড়া তার কণ্ঠনালী থেকে একটা টু শব্দও বেরোচ্ছে না। অটবির তাই অল্প স্বল্প মন খারাপ। সকালে সে মুশফিক ছেলেটাকে কল করার চেষ্টা করেছিল, প্রত্যেকবারই ফোন বন্ধ বলছে। মুশফিকের কাছে অটবি যেমন কৃতজ্ঞ, তেমনি ছেলেটার জন্য একটা সূক্ষ্ম অপরাধবোধ ভেতর কাজ করছে তার। পাশাপাশি এও জানতে ইচ্ছে করছে শেষ মুহূর্তে ছেলেটা বিয়ে ছেড়ে পালিয়ে গেল কেন? ঠিক কি কারণে? অটবির উপর প্রবল ঘৃণায় বুঝি? হতে পারে অটবি কাজটাই এমন করেছে। নলি আর পৃথাকে বিদ্যালয়ে দিয়ে আসার পথে তৃষ্তানের সঙ্গে দেখা হয়ে গেল অটবির। লোকটা মাত্রই জঙ্গলের পথ শেষে মেন রাস্তায় পা দিয়েছে। ভ্রু দুটো কুঁচকানো, খুব বিরক্ত হয়ে ফোনে কি যেন টাইপ করছে। তাকে দেখেই থমকে দাঁড়ালো। কিছুক্ষণ চেয়ে থেকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল,